হচ্ছে যে ফ্রেমওয়ার্ক তৈরি করছে, আর মাসেল এবং টেন্ডনকে অ্যাটাচ করার জন্য একটা ফ্রেমওয়ার্ক তৈরি করছে। দুইভাবে তৈরি হচ্ছে, ঠিক আছে। প্রোটেকশন কিভাবে করছে? প্রোটেকশন হচ্ছে ফার্মিং দ্য বাউন্ডারিজ অফ দ্য ক্রেনিয়াল, থোরাসিক এবং পেলভিক ক্যাভিটিস। ঠিক আছে, পেলভিক ক্যাভিটি অর্থাৎ আমাদের এই যে লোয়ার অ্যাবডোমেনের সাইডটা বলছে, ঠিক আছে। থোরাসিক ক্যাভিটি অর্থাৎ আমাদের চেস্টের ভেতরের জায়গাটা বলছে। ক্রেনিয়াল মানে আমাদের মেনলি তোমার ব্রেনের যে আউটার পোর্শন, ক্রেনিয়াম হার্ড যে বোন আছে আমাদের, সেটাকে বলছে, ঠিক আছে। তো ক্রেনিয়াম মেনলি কি করছে? ব্রেন যে সফট অর্গানটা আছে সেটাকে প্রোটেক্ট করছে চারদিক থেকে, হ্যাঁ। আর তোমার থোরাসিক ক্যাভিটি কি করছে? আমাদের হার্ট, লাংস এই জিনিসগুলোকে, তারপরে কিডনি, এই জিনিস জায়গাটাকে হচ্ছে থোরাসিক ক্যাভিটির মধ্যে দিয়ে প্রোটেকশন হচ্ছে। এগুলো তো সফট অর্গান, এগুলো একটুতেই খুব মানে নাজুক টাইপের, একটু আঘাত পেলে যেহেতু ইয়ে হয়ে যাবে, তো ওইটার জন্য হাড় বা বোন দিয়ে ওটা প্রোটেক্টেড আছে। আর পেলভিস, পেলভিসের মধ্যে কি আছে? আমাদের পেলভিস এরিয়াতে তোমার ইয়েটা আছে, কি বলে, আমাদের তোমার রিপ্রোডাক্টিভ যে অর্গান গুলো আছে সেগুলো আছে, মেল এবং ফিমেল। তো মেলদের ক্ষেত্রে কিছুটা আলাদা, ফিমেলদের ক্ষেত্রে কিছুটা আলাদা, কিন্তু ওভারঅল একটু আধটু বাদ দিয়ে পুরোটাই সেম। সেক্ষেত্রে পেলভিক ক্যাভিটির মধ্যে আমাদের তোমার ওই ইউটেরাস, তারপর ফ্যালোপিয়ান টিউব, এইসব জিনিসগুলো আছে, ঠিক আছে। ব্লাড সেল প্রোডাকশন, ব্লাড সেল প্রোডাকশনের করছে। ব্লাড সেল প্রোডাকশন কোথায় করছে? বোন ম্যারোর মধ্যে, ঠিক আছে। হেমাটোপয়েসিস পদ্ধতিতে ব্লাড সেল প্রোডাকশন করছে, প্রোডাকশন অফ ব্লাড সেল ইন দ্য রেড বোন ম্যারো, বোন ম্যারোর মধ্যে ব্লাড সেল প্রোডাকশন করছে, এটাও একটা কাজ। মিনারেল স্টোরেজ করছে, স্পেশালি ক্যালসিয়াম এবং ফ্যাট, ক্যালসিয়াম এবং ফ্যাট স্টোরেজ করছে, ঠিক আছে। ক্যালসিয়াম তো হাড়ের প্রধান মানে উপাদান হচ্ছে ক্যালসিয়াম। অ্যালাউইং মুভমেন্ট অফ দ্য বডি অ্যাজ এ হোল পার্ট অফ দ্য বডি বাই ফর্মিং জয়েন্টস দ্যাট মুভ বাই মাসেল আর টু প্রোটেক্ট সফট অর্গান আর গিভ শেপ টু দ্য বডি, ঠিক আছে। বোঝা গেছে এগুলো ফাংশন গুলো? এবারে সহজ যদিও। এরপর আসছি অ্যানাটমিক্যাল প্লেন। অ্যানাটমিক্যাল প্লেন গুলো জেনে রাখা উচিত কেন? শুধুমাত্র মাস্কুলোস্কেলিটাল সিস্টেমের জন্য নয়, অ্যানাটমিক্যাল প্লেন গুলো প্রাথমিকভাবে মানে যে কোনো কিছুর জন্যই জেনে রাখা উচিত, বায়োলজি পড়ার জন্য, ঠিক আছে। বায়োলজি পড়াতে অ্যানাটমিক্যাল প্লেন গুলো যে কোনো কিছুর জন্য জেনে রাখা উচিত। তো এখানে আমরা এটা পেয়েছি, তো সেক্ষেত্রে এটা এখানে পড়ে নেব। An anatomical plane is a hypothetical plane used to transcend the body in order to describe the locations of structures or the direction of movement in human and animal anatomy, ঠিক আছে। অ্যানিমাল এবং হিউম্যান অ্যানাটমিতে থ্রি প্রিন্সিপাল প্লেনস আর ইউজড। মেনলি তিনটে প্লেন ইউজ করা হয়, ঠিক আছে। মেনলি তিনটে প্লেন ইউজ করা হয়। এখানে যদি আমাদের হিউম্যান বডি এটা হয়, তাহলে হিউম্যান বডিকে সোজা এবং সামনে এবং পিছনে, যদি সামনে এবং পিছনের দিকে মাঝ বরাবর কাটা হয়, তাহলে কি প্লেন পাবো আমরা? তাহলে কি প্লেন পাচ্ছি? করোনাল প্লেন পাচ্ছি, ঠিক আছে। যেটা কি করছে? ফ্রন্টাল এবং ডরসাল পার্টে আমাদের বডিকে বিভক্ত করছে। ফ্রন্টাল মানে সামনে দিক এবং ডরসাম মানে পিছন দিক, ঠিক আছে। ফ্রন্টাল এবং ডরসাম পার্টে বডিকে বিভক্ত করছে, ঠিক আছে। আর কি? স্যাজিটাল প্লেন। স্যাজিটাল প্লেন কি করে? আমাদের বডিকে রাইট এবং লেফট দুটো ভাগে ভাগ করে, রাইট এবং লেফট দুটো সমান ভাগে ভাগ করে, ঠিক আছে। আর একটা কি? ট্রান্সভার্স প্লেট। ট্রান্সভার্স প্লেট আমাদের কি করে না, আপার এবং লোয়ার, একদম মিডিল পোর্শনে, আপার এবং লোয়ার পোর্শনে হচ্ছে আমাদের বডিকে ভাগ করছে। ট্রান্সভার্স প্লেট কি করছে? আপার এবং লোয়ার বডিতে বিভক্ত করছে, ঠিক আছে। করোনাল প্লেট কি করছে? ডরসাম এবং ফ্রন্টালে বিভক্ত করছে। স্যাজিটাল প্লেন কি করছে? লেফট এবং রাইটে বিভক্ত করছে। বোঝা গেছে?
এখানে ওইটাকেই আবার ব্যাখ্যা করে দেওয়া আছে যে কোনটা কি। আমি যেটা ফ্রন্টাল এবং ডরসাল বলেছি সেটাই হচ্ছে তোমার ইনফিরিয়র এবং সুপিরিয়র বলছে, না সরি, পোস্টেরিয়র এবং অ্যান্টেরিয়র বলছে। আর ইনফিরিয়র আর সুপিরিয়রটা নিচে এবং আহ ওপরে বলছে, ওপরে বলছে। আর ল্যাটারাল আর মিডিয়ালটা হচ্ছে তোমার এখানে কি বললাম, ল্যাটারাল আর মিডিয়ালটা বলছে যে ওপর আর নিচটা। আচ্ছা, এখানে টার্ম গুলো জেনে রাখতে হবে, নাহলে আমি যেটা যেভাবে বললাম সেভাবে মনে রাখতে পারো, কিন্তু এখানে টার্ম গুলোও জানতে হবে। আচ্ছা, ট্রান্সভার্স প্লেন যেটা আছে সেটা হচ্ছে তোমার কি না, ল্যাটারাল অ্যান্ড মিডিয়ালে ভাগ করছে। আর তোমার না সরি, ট্রান্সভার্স প্লেন যেটা আছে সেটা ল্যাটারাল আর মিডিয়ালেই বলছে। করোনাল প্লেন যেটা আছে সেটা তোমার ইনফিরিয়র আর সুপিরিয়রে বলছে, ঠিক আছে। আর মিডিয়ান স্যাজিটাল প্লেন যেটা বলছে সেটা তোমার রাইট এবং লেফটে। রাইট এবং লেফটটা কোথায় ল্যাটারাল মিডিয়াল বলেছে। যাই হোক, এটা যে বুঝতে পারবে বা মনে রাখতে পারবে বলবে, কিন্তু এরকম ভাবে এই ছবিটা না দেখে এই ছবিটা দেখে আহ মনে রাখার চেষ্টা করো, হ্যাঁ। আচ্ছা, এরপর আসছি যে তোমার কয়েকটা টার্ম আছে, এক্সটেনশন, ফ্লেক্সন, সুপিনেশন, প্রোনেশন। এই টার্মগুলো মনে রাখতে হবে, ঠিক আছে, জেনে রাখতে হবে মোটামুটি। তো অ্যানাটমিক্যাল যে টার্মস গুলো আছে, তো এখানে দেখো প্রথমে একজন হিউম্যান ফিগারে এক্সটেনশন দেওয়া আছে। এক্সটেনশন অর্থাৎ হাত বা পা, যে আমাদের এক্সট্রিমিটি আছে, সেই এক্সট্রিমিটির হাফ পোর্শন থেকে আমাদের একটা জয়েন্ট পাচ্ছি। সেই জয়েন্ট থেকে নিজের বডি থেকে হাত নিয়ে গিয়ে দূরে নিয়ে গেলে, মানে নিজের বডি থেকে হাত দূরের দিকে নিয়ে গেলে এইটা জিনিসটাকে বলা হচ্ছে এক্সটেনশন, ঠিক আছে। নিজের বডি থেকে যে হাতের যে এরকম ভাবে যে হাতটা রাখলে তার থেকে দূরে নিয়ে গেলে সেটাকে বলা হচ্ছে এক্সটেনশন। এখান থেকে কোশ্চেন এলে মেনলি ছবি দিয়েই আসে, ঠিক আছে, ছবি দিয়ে কোশ্চেন আসে। তো ছবিটা ভালো করে বুঝে রাখবে, তাহলেই হচ্ছে। ব্যাখ্যাটা নিজের মতো করে বাংলায় করে নিলেও অসুবিধা নেই, ছবি থেকেই কোশ্চেন আসে, ঠিক আছে। এক্সটেনশন হচ্ছে অ্যাওয়ে ফ্রম বডি, যেটা বলেছে এখানে লেখা আছে দেখো। এক্সটেনশনটা লেখা নেই নাকি? লেখা নেই, যাই হোক, অ্যাওয়ে ফ্রম বডি, ঠিক আছে, অ্যাওয়ে ফ্রম বডি। কিন্তু আরেকটাও আছে, ঠিক আছে, অ্যাওয়ে ফ্রম বডি। সো দুটোর মধ্যে কিন্তু তোমার পার্থক্য মনে রাখতে হবে, কারণ একটা অ্যাওয়ে ফ্রম বডি আর আরেকটাও অ্যাওয়ে ফ্রম বডি আছে নিচের যে এটা এটা কিন্তু যে জয়েন্ট আছে আমাদের কনুই বা হাঁটুর যে জয়েন্ট, সেখান থেকে দূরে যখন নিয়ে যাচ্ছি আমরা ওই জয়েন্টের মাধ্যমে, সেইটাকে বলা হচ্ছে এক্সটেনশন, ঠিক আছে। আর অ্যাবডাকশন কাকে বলছে দেখো, জাস্ট নিচের ছবিটা। অ্যাবডাকশন কাকে বলছে, যখন আমাদের একদম ক্লোজেস্ট যে জয়েন্ট আছে, বডির ক্লোজেস্ট যে জয়েন্ট আছে সেখান থেকে অ্যাওয়ে ফ্রম দ্য বডি, ঠিক আছে, ক্লোজেস্ট যে জয়েন্ট আছে সেখান থেকে মুভমেন্ট অ্যাওয়ে ফ্রম দ্য বডি। দুটোর মধ্যে মানে ডিফারেন্সটা মনে রাখবে, হ্যাঁ। এরপর আসছি ফ্লেক্সন। ফ্লেক্সন কি, ওই মাঝের যে জয়েন্ট সেখান থেকে হাত যদি দূরে থাকে বা পা যদি দূরে থাকে সেখান থেকে আমার বডির দিকে আনাটা, ঠিক আছে, সেখান থেকে বডির দিকে আনাটা যেটা, সেইটা হচ্ছে ফ্লেক্সন।
এক্সটেনশন মানে আমরা সবাই জানি এক্সটেনশন কর্ড বলে একটা কর্ড পাওয়া যায়, দেখবে। তো এক্সটেনশন অর্থাৎ কি, লম্বায় বড় হচ্ছে। সেই হিসেবে মনে রাখবে যে জয়েন্টের থেকে যে দূরে যাচ্ছি তখন লম্বায় বড় হচ্ছে আর সেইটাকে বলছে এক্সটেনশন। আর ফ্লিকশনটা তার অপোজিট। ঠিক আছে, ফ্লিকশনটা তার অপোজিট হিসেবে মনে রাখবে। হ্যাঁ, এরপর এই দুটো পড়ে নি, তাহলে দুটো মানে রিলেট করে পড়তে পারবো। অ্যাবডাকশন কি না, ক্লোজেস্ট যে জয়েন্ট আছে সেখান থেকে বডি বডি থেকে বডিতে হাত যদি নর্মালি আমরা যেরকম গ্র্যাভিটি মানে গ্র্যাভিটির সাথে যদি সমানভাবে থাকে হাত, তার থেকে যে মাঝ বরাবর অব্দি আসবে, যে মাঝ বরাবর যে আসবে সেই অনুযায়ী যে যেটা আসছে সেটা হচ্ছে অ্যাবডাকশন। অ্যাবডাকশন মুভমেন্ট অ্যাওয়ে ফ্রম দ্য বডি। দেখো, অ্যাওয়ে ফ্রম দ্য বডি মানে মানে এক্সেস অ্যাওয়ে ফ্রম দ্য বডি কতটা অবধি হচ্ছে। এর থেকে যদি হাত আমার এখানে ছিল, ঠিক আছে, হাত এখানে আছে, সেখান থেকে এই অবধি কিন্তু এক্সেস অ্যাওয়ে। ঠিক আছে, এর থেকে যদি ধরো এই এই কোণায় করি বা এই অ্যাঙ্গেলে করি, তখন কিন্তু এক্সেস অ্যাওয়েটা হচ্ছে না। এই কোণটাই একমাত্র 90 ডিগ্রি যে কোণটা পাচ্ছি, সেই কোণটাই একমাত্র এক্সেসিভ অ্যাওয়ে, মানে সব থেকে বেশি দূরত্ব কিন্তু বডি থেকে মেনটেন করছে। এই কোণাটা যখনই হয়ে যাচ্ছে তখন কিন্তু বডি থেকে দূরত্বটা সেই অনুযায়ী থাকছে না। তো মনে রাখবে, যেটা সব থেকে বেশি অ্যাওয়ে করতে পারছি বডি থেকে হাতের, সেটাই হচ্ছে অ্যাবডাকশন। ঠিক আছে, কি লেখা নেই মহিমা, আমি বুঝতে পারলাম না। ও লিখেছে না ম্যাম, লেখা নেই। যাই হোক, তো অ্যাডাকশনটা কি, অ্যাডাকশনটা ঠিক তার অপোজিট। সব থেকে দূরত্বে যে হাতটা আছে তোমার জয়েন্ট, ক্লোজেস্ট জয়েন্টে সব থেকে দূরে যদি আমরা একটা দূরত্ব পেয়ে যাই, সেখান থেকে নিজের বডির সমতুল্য ভাবে মানে গ্র্যাভিটির ইয়েতে আনার হাতটা যেটা আসবে, যতটা আসবে সেটাই হচ্ছে অ্যাডাকশন। অ্যাবডাকশনের ঠিক অপোজিটটা হচ্ছে অ্যাডাকশন, মুভমেন্ট টুয়ার্ডস দ্য বডি। আচ্ছা আচ্ছা, মোটামুটি সবাই দেখেছো তো এক্সটেনশন কর্ডস, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। এরপরে আসছি হাতের যে কবজি আছে আমাদের, সেই কবজির যে সুপিনেশন এবং প্রোনেশন, এই দুটো টার্ম আছে, সুপিনেশন এবং প্রোনেশন। সুপিনেশন কখন হচ্ছে, নিজের হাতকে নিজের হাতের সাথে করে দেখো, ঠিক আছে। সুপিনেশন কখন হচ্ছে, যখন হাতের থেকে ক্লক ওয়াইজ ঘুরছে। ঠিক আছে, যখন হাতের ক্লক ওয়াইজ ঘুরছে, ক্লকওয়াইজ অর্থাৎ 1 থেকে 2, 2 থেকে 3, এই যে তীরটা সেই ওয়াইজ যখন ঘুরছে, ঠিক আছে, যখন হাতের ক্লকওয়াইজ ঘুরছে। একবার দেখিয়ে দিই, যদি এটা একটা ক্লক হয়, 1 2 3 4 6, ঠিক আছে। তো হাত যখন আমার ক্লকওয়াইজ ঘুরছে, এরকম ভাবে যখন ঘুরছে, তখন সেটাকে কি বলছে না, সুপিনেশন বলছে। ঠিক আছে, ক্লকওয়াইজ যখন ঘুরছে তখন সেটাকে সুপিনেশন বলছে। অ্যান্টি ক্লকওয়াইজ যখন ঘুরছে তখন সেটাকে কি বলছে, প্রোনেশন বলছে। অ্যান্টি ক্লকওয়াইজ যখন ঘুরছে তখন সেটাকে কি বলছে, প্রোনেশন। আর ক্লকওয়াইজ যখন ঘুরছে তখন সেটাকে কি বলছে, সুপিনেশন। আমরা এটা কখন পাচ্ছি না, জয়েন্ট আছে বলে আমরা হাতটাকে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে পারছি মেনলি, তাই না। হাতের আমাদের রিস্টের জায়গায়, কবজির জায়গায় জয়েন্ট আছে বলেই আমরা কিন্তু ওই জায়গাটাকে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে পারছি। দেখো, তোমার যে যে ভাঁজগুলোতে আমাদের রোটেটরি জয়েন্টটা নেই, সেই জায়গাগুলো কিন্তু আমরা ঘোরাতে পারবো না ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ পুরোটা। হ্যাঁ, তো সেক্ষেত্রে এটা অ্যান্টি ক্লকওয়াইজ এবং ক্লকওয়াইজ ঘোরাচ্ছি। এরপরে আসছি পায়ের। পায়ের হচ্ছে প্ল্যান্টার ফ্লেকশন এবং ডরসি ফ্লেকশন। প্ল্যান্টার ফ্লেকশন এবং ডরসি ফ্লেকশন, এই দুটো টার্ম আছে। প্ল্যান্টার ফ্লেকশন কি
পাটা নর্মাল যেভাবে আছে তার থেকে যদি নিচের দিকে নামানো হয়, ঠিক আছে, পাটা নর্মাল যেভাবে আছে সেটার থেকে পায়ের নিচের দিকে নামানোর যে মুভমেন্টটা সেটাকে বলছি প্ল্যান্টার ফ্লেকশন। আর ডর্সিফ্লেকশন কি নর্মাল যেভাবে আছে তা থেকে যদি ওপরের দিকে ওঠাই, উইদাউট মানে পুরো পাটা নয়, শুধুমাত্র আমাদের এই যে অ্যাঙ্কেলের জায়গাটা আছে, অ্যাঙ্কেলের থেকে হচ্ছে যে উপর দিকে যদি ওঠাই তখন সেটাকে বলছে ডর্সিফ্লেকশন। ডরসাম অর্থাৎ নিচের দিকের জায়গাটা, ঠিক আছে। ডর্সিফ্লেকশন মানে ডরসামটা ওপর দিকে আসছে, ঠিক আছে, ডরসামটা ওপর দিকে আসছে। তাহলে ডরসামের জায়গাটা দেখো এক্সটেন্ড করছে। ডরসাম যদি 90 ডিগ্রি করে আছে আমাদের, বা ডরসামকে যদি তুমি 180 ডিগ্রি ধরো ইয়ের সাথে, কি বলে, মেঝের সাথে, তো ডরসাম যখন উপরের দিকে আসছে তখন 180 ডিগ্রির সাথে আরো 45 ডিগ্রি কিন্তু পাচ্ছে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, ডরসামটা হচ্ছে ফ্লেকশন হচ্ছে, ঠিক আছে। এই যে জায়গাটা আমি বলতে চাইছি। তো প্ল্যান্টার ফ্লেকশন কি, নিচের দিকে যখন পাটা যাচ্ছে, আর ডর্সিফ্লেকশন কি, উপরের দিকে যখন পাটা উঠছে। এরপরে পুরো পায়ের যে হাঁটু থেকে যে মুভমেন্ট, হাঁটুর যে জয়েন্টের যে মুভমেন্ট, সেইটা মিডিয়াল রোটেশন। মিডিয়াল রোটেশন অর্থাৎ পা যখন নিজের দিকে আসছে, আমার পায়ের পাতা যখন নিজের দিকে ঘুরে পড়ে আসছে তখন সেটাকে মিডিয়াল রোটেশন বলছে। ল্যাটারাল রোটেশন কি, পায়ের পাতা নর্মাল ভাবে আছে, নর্মাল ভাবে পায়ের পাতা থাকতে থাকতে দূরের দিকে যখন যাচ্ছে তখন সেটাকে ল্যাটারাল রোটেশন বলে, ঠিক আছে। আচ্ছা, টপিকের মধ্যে নয় কিন্তু একটু আলোচনার মধ্যে আছি। শুনলাম তোমাদের ওই ইয়েটা কি বলে, চিফ মিনিস্টার, চিফ মিনিস্টার নয়, হেলথ মিনিস্টার, হেলথ মিনিস্টার বলেছেন যে রিকোয়ারমেন্টের ব্যাপারে। তো তোমরা অনেকেই সিএইচ এর জন্য কি ইয়ে করছো, সিএইচ এর জন্য অনেকে এক্সাম টেক্সাম দিয়ে রেখেছে নাকি, ওই সিএইচ এর এক্সামের যে রেজাল্টটা ওটাও বের করেনি, অনেকে সেটা বলছে। হাইডার, হ্যাঁ, আচ্ছা। অ্যাকচুয়ালি কি বলতো, এই যে পরীক্ষার এই একটা পরীক্ষা বেরিয়ে গেল বলে সিএইচওটা আর কেউ ধ্যান দিল না মোটামুটি। কিন্তু সিএইচওটা যদি সবাই মিলে বলতো আমার মনে হয় তাহলে হয়তো ওটা হচ্ছে যে তোমার সিএইচওটা অ্যাটলিস্ট ওরা রেজাল্ট টেজাল্ট কিছুও বের করতো। কারণ রিকোয়ারমেন্ট ইয়ে আছে বলেই তোমার তো সিএইচও পরীক্ষাটা নিয়েছে নিশ্চয়ই। আমি একটা কথা বলবো, অনেকের অনেক টেনশন হচ্ছে, অনেকের অনেক ডিপ্রেশন হচ্ছে, বাট যেটা তোমরা নেগেটিভ ভাবে নিচ্ছ, সবসময় উইল পাওয়ার পজিটিভ রাখবে এবং এটা মনে করো যে পড়ার টাইম পাচ্ছি। তো কোনো দিকে কোনো মানে খবরে বা ইয়েতে সেরকম ভাবে বিশাল কিছু বিলিভ করে বা ইনভলভ হয়ে যাবে না, ঠিক আছে। তোমরা পড়ার টাইম পাচ্ছ, মোটামুটি নিজেদেরকে প্রিপেয়ার করো, 100% প্রিপেয়ার করো, যাতে হঠাৎ করে যে কোনো পরীক্ষার জন্য যদি ওরা বলে দেয় তাহলে সেটা যেন তোমার তোমার দিক থেকে 100% দেওয়া হয়। বুঝতে পেরেছো তো? রায় কি বলছে, ম্যাম আমি সিএইচও পেয়ে যাইনি গ্রেড 2 এর জন্য, আর গ্রেড 2 এর এই অবস্থা। সিএইচও পেয়ে যাওনি মানে বুঝলাম না। ও মানে পেয়ে গিয়েছিলে তাও যাওনি। আচ্ছা।
মানে রিজাইন করে দিয়েছো নাকি জয়েন করলে না? আমি যতদূর জানি সিএইচও লাস্ট বেরিয়েছিল 2023-এ তো মনে হয়। তারপরে এই যে পরীক্ষা টরীক্ষা নিল, তারপরে আর পরীক্ষার হচ্ছে যে রেজাল্ট বের করলো না বা ইয়ে করলো না, সিলেকশন হলো না। আচ্ছা। ফাইনাল মেরিট লিস্টটা বের করলো না। আচ্ছা, আমার মনে হয় কি জানো তো, তোমাদের অ্যাটলিস্ট যে কন্ট্রাকচুয়াল বেসিসে দাদা দেখবে অনেকগুলো ইনফরমেশন দিয়ে দেয় গ্রুপে। কন্ট্রাকচুয়াল যে বেসিসে যে গভর্নমেন্ট সেক্টর গুলোতে কন্ট্রাকচুয়াল বেসিসে যেগুলো নেয় না, অ্যাটলিস্ট ওগুলোতে অনেকে জয়েন করে থাকতে পারো। তাহলে কি বলতো, মেন্টালি তোমরা কি একটা ইয়ে থাকবে, স্যাটিসফাইড থাকবে কি না আমরা অ্যাটলিস্ট গভর্নমেন্টের আন্ডারে আছি। ঠিক আছে, এটাও কিন্তু একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন। আর যদি মানসিক একটা শান্তি থাকে না, তখন দেখবে ওইটা করতে করতে তোমরা যদি পড়াশোনা করো, তখন কোনো সেরকম মানসিক চাপ লাগবে না। ছেলেদের জন্য বলছি, আমি একটা নোটিফিকেশন দেখলাম, যদি পারি আমি দাদাকে বলবো একটু শেয়ার করে দিতে। আহ দিল্লিতে, তোমার দিল্লি এমসে, অবশ্যই মেয়েদের জন্য, ওয়েস্ট বেঙ্গলের মেয়েদের জন্য অনেকটা দূর, দিল্লি এমসে কন্ট্রাকচুয়াল বেসিসে তোমার একটা রিকোয়ারমেন্ট বেরিয়েছে। ঠিক আছে, যেটার মনে হয় মেবি 25 নাকি 27 হাজার টাকা বেতন। হ্যাঁ, দিল্লি এইমস এ। তো এই যে এইমস গুলো আছে না, প্রত্যেকটা এইমস গুলো আছে, এখানে কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে বেরোয়। হ্যাঁ, এগুলো একটু খবর রাখবে। আর পোর্টালে গিয়ে গিয়ে তোমরা হচ্ছে যে দেখবে। আর তা বাদ দিয়ে আমাদের যে এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে ইয়েগুলো আছে না, ওগুলোতে হচ্ছে যে তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিস বেরোয়। যেমন ওয়েস্ট বেঙ্গলের আমি যতদূর জানি, দুর্গাপুরে যে সেল বলে একটা হসপিটাল আছে, সেল হসপিটাল, ওখানেও কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে বেরোয়। ঠিক আছে, মেবি 18 থেকে 20 হাজার টাকা, মনে হয় ওটা 20 থেকে 25, আমি ঠিক জানি না। ডিএসপি তে, হ্যাঁ, ডিএসপি তেও বেরোয় কন্ট্রাকচুয়ালি। তো এইগুলোতে জয়েন হয়ে থাকতে পারো। এইগুলোতে কিন্তু জয়েন হলে তোমাকে বের করে দেবে না কিন্তু। মানে কন্ট্রাক্ট পেরিয়ে গেলেও যে তোমাকে ইয়ে করে দেবে না, তোমার কাজ ভালো হলে আবার পরের বছর রিনিউয়াল করে দেবে। ওই তো সিএনসিআই যদি কন্ট্রাকচুয়াল নিচ্ছে, তো কন্ট্রাকচুয়াল গুলোর জন্য যারা আর কি সিএইচ এর জন্য ইন্টারেস্টেড ছিলে, যেহেতু সিএইচ ওটা ইয়ে হচ্ছে না, সেহেতু তারা কিন্তু সিএনসিআই, তারপরে এই যে যেগুলো কন্ট্রাকচুয়াল বেরোচ্ছে, সেইগুলোতে কিন্তু ইন্টারভিউ গুলো দিতে দিতে পারো। এগুলো ইন্টারভিউ গুলো দিলে কিন্তু ওরা ডাইরেক্ট রিকোয়ারমেন্ট করে। হ্যাঁ, চেনা জানা স্টুডেন্ট মনে করো 10টা ভ্যাকেন্সি আছে কি 5টা ভ্যাকেন্সি আছে, চেনা জানা হয়তো দুটো নেবে, বাকি তিনটে তো তোমাকে অপরিচিত স্টুডেন্টকেই নিতে হবে না ওদের বাকি। তো সেই হিসেবে হোপ ছাড়লে হবে না এরকম ভাবে যে ওদের চেনা জানা নাই বলে আমি যাব না। গিয়ে দেখতে হবে, ফেস করতে হবে, বুঝেছো তো? আসলে এইসব করতে করতে নিজের পড়াটা হ্যাম্পার হয়, আমি এটাও মেনে নিচ্ছি, কিন্তু তাও যা সিচুয়েশন সেই হিসেবে কাজ করাটা উচিত। আচ্ছা, ওই তো 80 রান সিএনসিআই তে করে, 80 রান সিএনসিআই তে কখন ভ্যাকেন্সি ছাড়ে সিএনসিআই তে? এখন কি নিচ্ছে? ও আচ্ছা, ভালো স্যালারি তো, তাহলে 30 হাজার মানে ভালো স্যালারি। দেখো, হায়ার স্টাডি করবে নাকি গ্রেডের জন্য ওয়েট করবে, এটা কিন্তু নিজের একদম পার্সোনাল ভিউ পয়েন্ট থেকে তোমাকে ভাবতে হবে। কারণ
সিচুয়েশন অনুযায়ী ভ্যারি করে। কারো ধরো বাড়িতে ইকোনমিক্যাল সিচুয়েশন যেরকম, আমার মনে হয় সেই রকম অনুযায়ী তোমাকে ডিসিশন নেওয়ার একটা ক্যাপাবিলিটি রাখতে হবে। যদি তোমার বাড়ি থেকে সেরকম তোমার তাড়া নেই, বা তোমাকে কোনো ইকোনমিক্যাল স্ট্রেস দেওয়া হচ্ছে না বা সামথিং কিছু একটা, তাহলে কি না, তাহলে তুমি গ্রেড 2 এর জন্য বাড়ি বসে পড়তে পারো, সেক্ষেত্রে ওয়েল অ্যান্ড গুড। বাট যদি সেরকম আছে যে তুমি বাড়ি থেকে তোমার একটা হোপ আছে যে তুমি আর্ন করবে বা তোমার উপর ডিপেন্ডেন্ট, তাহলে কিন্তু আমার মনে হয় জয়েন করে নেওয়া ভালো। কারণ সেই স্ট্রেসটা থেকে তোমার যেটা ব্রেনে এফেক্ট করছে, তাতে কিন্তু পড়াশোনা কিন্তু ম্যাক্সিমাম ক্ষতিই হবে লাভের থেকে। আর যদি কারো বাড়ি থেকে সেরকম কোনো চাপের কোনো ব্যাপার নেই, বা বাড়ি থেকে হচ্ছে যে তোমার কোনো অসুবিধা নেই, সেই ক্ষেত্রে কি না, তুমি ঠান্ডা মাথায় যে পড়াটা করছো সেটা কন্টিনিউ করে যাও, আমি বলবো। এটাই এটাই একমাত্র অ্যাডভাইস। বাইরের কান্ট্রির জন্য আহ, আমি যতটা শুনেছি, ঠিক আছে, বাইরের কান্ট্রির জন্য আচ্ছা আমি একটা কথা বলে দিই, এই চ্যাপ্টারটা অনেক বড়, ঠিক আছে, আর আমার সেরকম মোটামুটি তোমার কটা চ্যাপ্টার বাকি আছে, আর সেরকম চ্যাপ্টার বাকি নেই, ঠিক আছে। কার্ডিওভাস্কুলার সিস্টেম বাকি আছে, এদিক থেকে অঙ্কোলজি বাকি আছে, এন্ডোক্রাইন সিস্টেম বাকি আছে, সেন্স অর্গানটা বাকি আছে, ঠিক আছে। কার্ডিও, অঙ্ক, এন্ডোক্রাইন আর সেন্স অর্গান, এই চ্যাপ্টার গুলো বাকি আছে, 4টে চ্যাপ্টার আর বাকি আছে আমার, মাসকুলোস্কেলিটালটাকে বাদ দিয়ে ধরলে। হ্যাঁ, সেই জন্যই আমি আলোচনাটা করছি। এই চ্যাপ্টারটা মোটামুটি 2-3 দিন টাইম লাগবে। দাঁড়াও, কিটা বলছিলাম। হ্যাঁ, বাইরের কান্ট্রির জন্য জিজ্ঞাসা করেছে তো। আমাদের এক মানে আমি একজনকে চিনি, পরিচিত আর কি, 1-2 জনকে। তো তারা বাইরের কান্ট্রির জন্য ট্রাই করছে, ঠিক আছে। বাইরের কান্ট্রির পড়া কিন্তু সেই হায়ার লেভেলের পড়া হয়, ঠিক আছে। ওটার জন্য এনক্লেক্স এক্সাম দিতে হয়। তো এনক্লেক্স এক্সাম দেওয়ার আগে তোমার বেসিক্সটা ভীষণ ভাবে তোমার ক্লিয়ার থাকতে হয়, প্লাস একটা ইংলিশের কিছু একটা এক্সাম আছে, ওই ইংলিশের এক্সামটাও পাস করে থাকতে হয়, না হলে কিন্তু ওরা নেয় না। আর যদি ডিফারেন্ট কান্ট্রির জন্য ট্রাই করতে চাও, তখন কিন্তু ওই যে ওদের ভাষার একটা এক্সাম নেয়, ওদের ভাষাটাও কিন্তু শিখতে হয়, ঠিক আছে। ওদের ভাষাও শিখতে হয়, হ্যাঁ, ওইটি এক্সাম, ঠিক বলেছো, ওইটি। তো সে ল্যাঙ্গুয়েজ গুলো শিখতে হয়, ওদের ল্যাঙ্গুয়েজে পাস করতে হয়। মানে তোমার নার্সিং যেহেতু করতে যেতে, নার্সিং পার্টটা তো মানে সেই জলের মতো থাকতে হবে। তা বাদ দিয়ে যেটা আছে সেটা হচ্ছে যে তোমার ওই ওইটি এক্সামটা ক্র্যাক করতে হবে। আর তার সাথে হচ্ছে যে না, এনক্লেক্সটা হচ্ছে যে ইয়ে করতে হবে, কিন্তু ওটা খুব টাফ, যেহেতু ধরো ওটা ইন্টারন্যাশনাল। সো বাইরের সমস্ত দেশের মধ্যে ওটা কিন্তু মানে কম্পিটিশনটা হচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের ইন্ডিয়ার থেকে বলো বা ইয়ে থেকে বলো, আমরা তো ইংলিশে একটুখানি দুর্বল আছি বলতে গেলে তুলনামূলক ভাবে। যারা সিবিএসই বোর্ড বা আইসিএসসি বোর্ড থেকে পড়েছো তাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়, কিন্তু যারা নর্মাল বেঙ্গলি বোর্ড থেকে পড়েছো, তো তাদের একটু প্রবলেম হওয়ারই কথা। হ্যাঁ, দিল্লি এটা যেটা বললাম ওটা শুধু বিএসসি দের জন্য, কিন্তু সম্ভবত আমি ওটাই দেখলাম। যারা জিএনএম করেছে এবং যারা কনফিউজ যে ম্যাম কি করব কি না করব সিপিটি তে, তো এবারে হচ্ছে যে তোমার ইয়ে নিচ্ছে না, কি বলে, এক্সপিরিয়েন্স নিচ্ছে না, এই নিচ্ছে না, সেই নিচ্ছে না। আমি বলবো সবকিছু আলাদা জায়গায়, আর নিজের এক্সপিরিয়েন্স করাটা কিন্তু আলাদা জায়গায়, ঠিক আছে। অ্যাটলিস্ট 1 ইয়ারের এক্সপিরিয়েন্সটা তোমার কাছে যদি হাতে থাকে সেরকম কলেজ থেকে, তাহলে তুমি
শুধুমাত্র রেটের জন্য এলিজেবল হবে এমনটা নয়, তুমি পোস্ট বেসিকের জন্য এলিজেবল হচ্ছ, আবার আদার্স এক্সামের জন্য এলিজেবল হচ্ছে, তাই না? তাহলে তোমাকে নিজেকে আগে প্রিপেয়ার করার জন্য যখন টাইম পাচ্ছ, তখন আমি বলবো যে তোমার এক্সপিরিয়েন্সটা মেনলি করে নেওয়া উচিত। ম্যাম, আমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট রিনিউয়ালের জন্য কি প্রাইভেট হসপিটালে জব করা ম্যান্ডেটরি? এটা তো আমি জানি না গো। রেজিস্ট্রেশন সার্টিফিকেট রিনিউয়ালের জন্য তো প্রাইভেট হসপিটালে জবের সাথে কোনো সং নেই। রেজিস্ট্রেশন সার্টিফিকেটের একটা ডেট থাকে, তারপরে ওটা নিজে থেকেই রেজিস্ট্রেশন রিনিউয়াল হয়ে যায়, শুধু তোমাকে গিয়ে পরে অ্যাপ্লাই করতে হয় সম্ভবত। না, স্টিল ওয়ার্কিং এর কোনো ব্যাপার নেই সম্ভবত এটা। এনইউআইডি করিয়ে নেবে। এনইউআইডিটা হচ্ছে যে শুধু অনলাইনে অ্যাপ্লাই করতে হয়, এটা ইজি প্রসেস একটা, ঠিক আছে, ইজি ব্যাপার। অনলাইনে অ্যাপ্লাই করলে তোমাকে ওই পিডিএফ এ একটা নীল কালারের কার্ড দিয়ে দেয়, ওটাই এনইউআইডি। যাই হোক, তো আর একটুখানি পড়িয়ে দিই। বোন হচ্ছে, বোন কি, ওভারভিউ বোনকে দেখতে গেলে, বোন ইজ এ রিজিড অর্গান দ্যাট কনস্টিটিউটস পার্ট অফ দ্য স্কেলিটন। রিজিড অর্গান যেটা, সেটা হচ্ছে কনস্টিটিউট পার্ট অফ দ্য স্কেলিটন, স্কেলিটনের একটা পার্ট, ঠিক আছে। বোন প্রোটেক্ট দ্য অর্গান অফ দ্য বডি, বডির অর্গান গুলোকে প্রোটেক্ট করছে। ফাংশনে যেটা পেলাম, প্রোভাইডস রেড অ্যান্ড হোয়াইট ব্লাড সেল, স্টোর মিনারেলস, প্রোভাইড স্ট্রাকচার, মিনারেল স্টোর করছে, রেড এবং হোয়াইট ব্লাড সেল গুলোকে তৈরি করছে, অ্যান্ড সাপোর্ট ফর দ্য বডি অ্যান্ড এনাবেল মোবিলিটি, ঠিক আছে, মোবিলিটি এনাবেল করছে এবং সাপোর্ট ফর দ্য বডি, বডিকে সাপোর্ট করছে, বডির ফ্রেমওয়ার্ক তৈরি করছে, বডির ফ্রেমওয়ার্ক তৈরি করছে। আমি আজকে বেশি পড়াবো না, ঠিক আছে, আমি তোমাদের বুঝতে পারছি তোমরা একটা ইয়ের মধ্যে আছো, ওই জন্য আমি বেশি আর কি চাপ দিয়ে স্পিডে যাচ্ছি না, মোটামুটি একটা ইন্ট্রোডাক্টরি পার্ট স্টার্ট করে রাখছি। হ্যাঁ, তো বোন টিস্যু হচ্ছে, বোন টিস্যুকে কি বলছে, অসিয়াস টিস্যু। বোন টিস্যুকে কি কি টিস্যু বলছি, অসিয়াস টিস্যু। এই টার্মটা মনে রাখবে, ইজ অ্যান এক্সাম্পল অফ কানেকটিভ টিস্যু। বোন টিস্যুকে কি বলছে, অসিয়াস টিস্যু। স্পেশালাইজড টিস্যু ইজ কল্ড অ্যাজ অসিয়াস টিস্যু। আর বোন টিস্যু কি টিস্যু, কানেকটিভ টিস্যু। বোন টিস্যু হচ্ছে কানেকটিভ টিস্যু। হ্যাঁ, এবার আসছি, the bones are categorized as compact dense bone and spongy cancellous bone. Cancellous bone. The bones are categorized as compact dense bones and spongy cancellous bone. কম্প্যাক্ট মানে যেটা হচ্ছে যে শক্তভাবে আটকে আছে, অ্যান্ড স্পঞ্জি মানে যেটা হচ্ছে তোমার নরম বোন, ঠিক আছে, নরম যে মানে ব্যাপারটা আছে সেই জিনিসটা। নরম তো, বোন তো নরম নয়, বাট সেই হিসেবে দেখতে গেলে স্পঞ্জি টাইপের, ঠিক আছে। মেজর মিনারেল ফর বোন স্ট্রেংথ, যেটা হচ্ছে বোন স্ট্রেংথের জন্য মেজর মিনারেল যেটা, সেটা হচ্ছে ক্যালসিয়াম, হাইড্রো হাইড্রক্সি হাইড্রোক্সা ফ্যাটিয়েট, ক্যালসিয়াম যেটা হচ্ছে হাইড্রোক্সা ফ্যাটিয়েট, যেটা হচ্ছে অর্গানিক নাম বা কেমিক্যাল নাম, অ্যান্ড ফসফেট, ক্যালসিয়াম এবং ফসফেট। না, কুচকুচে হাড় যেটা বলছো সেটা কিন্তু আলাদা, সেটা কিন্তু স্পঞ্জি বোনটা নয়, ঠিক আছে, ওটা আবার পরে আসবো, ওটার নাম, ঠিক আছে। ওইটা হচ্ছে যে বোনটাতে কোলাজেন বেশি আছে সেই বোনটা, ঠিক আছে, কুচকুচে যেটা হাড় বলছে। আর স্পঞ্জি বোন হচ্ছে আমাদের নর্মাল যে বোনটা, যে যে বোন দিয়ে আমাদের ভাটিব্রা তৈরি হচ্ছে, লং বোন তৈরি হচ্ছে, ফিমার টিবিয়া ফিবুলা গুলো, তারপরে হচ্ছে যে তোমার হাতের বোন তৈরি হচ্ছে, সেই বোনটা হচ্ছে তোমার স্পঞ্জি বোন। হ্যাঁ, কার্টিলেজ, ঠিক বলেছে। ওই কার্টিলেজটা হচ্ছে তোমার কুচকুচে হাড় যেটা বলি সেটা, ঠিক আছে। টেন্ডন হচ্ছে দে বাইন্ড মাসেল টু বোন। টেন্ডন কি, এটা কিন্তু মনে রাখবে, মোটামুটি আজকে পড়ানোর মধ্যে এটাই ইম্পর্টেন্ট, বারবার ধরে আসে, মানে গুলিয়ে যায় কোশ্চেনের মধ্যে, হয়তো আসে না হোয়াট ইজ টেন্ডন বা হোয়াট ইজ লিগামেন্ট।
বাট লিগামেন্ট আর টেন্ডনের মধ্যে খুব কিন্তু গোলায়। টেন্ডন হচ্ছে মাসেল টু বোন, বোনের সাথে একটা বোন আছে, হ্যাঁ, তার সাথে যে মাসেলটা হচ্ছে আটকে আছে, যেটা জড়িয়ে আছে, সেই যে মাসেলটাকে জড়িয়ে রেখেছে যে জিনিসটা, সেটাকে কি বলছে, সেটাকে বলছে টেন্ডন। হ্যাঁ, মাসেলের সাথে বোনকে যেটা জড়িয়ে রেখেছে সেটা হচ্ছে টেন্ডন। আর লিগামেন্টস কি, লিগামেন্টস হচ্ছে বোন টু বোন। লিগামেন্টস কি না, লিগামেন্টস হচ্ছে বোন টু বোন। লিগামেন্টসটা মনে রাখবেন, লিগামেন্টস হচ্ছে মানুষের সাথে মানুষের যে সম্পর্ক সেটাকে ধরে রাখবে। আর আমি একটা খুব বাজে এক্সাম্পল দিচ্ছি আমি জানি, বাট স্টিল আমি এক্সাম্পলটা দিচ্ছি। আর টেন্ডন হচ্ছে মানুষের সাথে কুকুরের যে সম্পর্ক, ঠিক আছে, মানুষের সাথে কুকুরেরও খুব ভালো সম্পর্ক, সামটাইমস খুব বাজে সম্পর্ক হচ্ছে এখন, কুকুর যদি সেরকম ভ্যাকসিনেটেড না থাকছে, যাই হোক, তো মানুষের সাথে কুকুরের যে সম্পর্ক, তাহলে মাসেল আর বোন, ঠিক আছে, মাসেল আর বোন, সেই হিসেবে তো মাসেল আর বোন আলাদা আলাদা, কুকুর একটা আলাদা প্রাণী, মানুষ একটা আলাদা প্রাণী, তো তাদের মধ্যে যে সম্পর্কটা, ঠিক আছে, সেইটাকে আমরা কি বলছি, টেন্ডন, ঠিক আছে, সেটাকে আমরা সেই ফ্রেন্ডশিপটাকে কি বলছি, টেন্ডন। আর হচ্ছে যে লিগামেন্ট যেটা হচ্ছে, সেইটা হচ্ছে বোনের সাথে বোন, মানে মানুষের সাথে মানুষ, ঠিক আছে, এটা মনে রাখবেন। সরি, আমি জানি যে বাজে দিলাম, অনেকেরই উইয়ার্ড লাগছে, যাই হোক, এটা যেন মনে থাকে। ইনজুরি ইন দ্য টেন্ডন ইজ কল্ড স্ট্রেন। টেন্ডনে ইনজুরি হলে স্ট্রেন হয়, ঠিক আছে, সেটাকে বলছে স্ট্রেন। এবং ইনজুরি ইন দ্য লিগামেন্ট ইজ কল্ড স্প্রেন। স্প্রেন কোনটা, লিগামেন্টসে ইনজুরি, যখন বোনের সাথে বোনের ইনজুরি হচ্ছে তখন সেটাকে বলছে স্প্রেন। আর স্ট্রেন কোনটাকে বলছে, ইনজুরি ইন দ্য টেন্ডন ইজ কল্ড স্ট্রেন। টেন্ডনে হচ্ছে যে মাসেল আর বোনের মধ্যে যদি ইনজুরি হচ্ছে সেটাকে বলছে স্ট্রেন। বা এভাবেও মনে রাখতে পারো, ভাই আর বোন দিয়ে, ঠিক আছে, লিগামেন্ট হচ্ছে দুই দুইজন বোনের মধ্যে, দুটো বোন আছে, আহ তোমার বড় বোন এবং ছোট বোন, তাদের মধ্যে সম্পর্ক। আর টেন্ডন কি, ভাই আর বোনের সম্পর্ক, ঠিক আছে, ভাই আর বোন একই রকম নয়, দুজনের মারপিট হয়, তো দুজনের মধ্যে মারপিট হলে সেটাকে কি বলছি, স্ট্রেন হয়েছে, ঠিক আছে, স্ট্রেন হয়ে গেছে, একটা স্ট্রাইকের মতো ব্যাপার, ঠিক আছে। আর লিগামেন্টস এর মধ্যে মানে বোনের সাথে বোনের, যদি দুই বোনের মধ্যে ঝগড়া হয় সেটাকে কি বলছে, স্পেন। অর্থাৎ যদি স্পেনে চলে যায়, একজন আরেকজনের সাথে ঝগড়া করে স্পেনে যদি চলে যায়, ঠিক আছে। আশা করছি এরপর আর মনে না থাকার কোনো ব্যাপার নেই। কুকুরের মানুষ দিয়েও মনে রাখতে পারো, মানুষ মানুষ দিয়ে মনে রাখতে পারো, বা ভাই বোন দিয়েও মনে রাখতো, ভাই বোন দিয়ে মনে রাখাটা আমার মনে হচ্ছে বেশি ইজি। টেন্ডন কখন, একটা টেম্পারেচার গরম হচ্ছে ঘরের মধ্যে, ভাই আর বোনের মধ্যে ঝগড়া হচ্ছে, তো সেখানে স্ট্রেন হচ্ছে, ঠিক আছে। আর লিগামেন্ট কখন, বোন আর বোনের মধ্যে ঝগড়া হচ্ছে, তো সেটা হচ্ছে একজন আরেকজনের সাথে ঝগড়া করে স্পেনে চলে যাচ্ছে, ঠিক আছে। এরপর আসছি কম্পোজিশন অফ বোন ম্যাট্রিক্স। বোন ম্যাট্রিক্সের যে কম্পোজিশন সেটা, ওয়াটার, কোলাজেন ফাইবার্স, ক্রিস্টালাইজড মিনারেল সল্ট, ফর এক্সাম্পল ক্যালসিয়াম, ফসফেটস আর দেয়ার, ঠিক আছে, ক্যালসিয়াম এবং ফসফেট, ওয়াটার, কোলাজেন ফাইবার, ক্রিস্টালাইজড মিনারেল সল্ট, এগুলো হচ্ছে কম্পোজিশন। এক্সাম্পল হিসেবে ক্যালসিয়াম এবং ফসফেট, ঠিক আছে। বোনস হার্ডনেস ডিপেন্ডস অন ক্রিস্টালাইজ ইনঅর্গানিক মিনারেল সল্ট। বোনের হার্ডনেসটা কি জন্য হয়, ক্রিস্টালাইজ ইনঅর্গানিক মিনারেল সল্টটার জন্য হচ্ছে, ঠিক আছে, বোনের হার্ডনেসটা। বোন ফ্লেক্সিবিলিটি ডিপেন্ডস অন কোলাজেন ফাইবার্স। বোনের যে ফ্লেক্সিবিলিটিটা সেটা কিসের জন্য হয়, কোলাজেন ফাইবার্স এর জন্য হয়। কোলাজেন কি, একটা তোমার ইয়ে পার্টিকেল, যেটা হচ্ছে যে তোমার আহ মোড়া যায়, ঠিক আছে, মুড়তে পারে, ফ্লেক্সিবল, ঠিক আছে।
Four types of bone cells are present in bone includes osteoblast, osteoclast, osteocyte এবং osteogenic cell. কি কি? অস্টিওব্লাস্ট, ক্লাস্ট, সাইট এবং জেনিক সেল। 4 রকমের বোন সেলস দেখা যায়। ঠিক আছে, 4 রকমের বোন সেলস দেখা যাচ্ছে, অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট, অস্টিওসাইট এবং অস্টিওজেনিক সেল। আচ্ছা, অস্টিওব্লাস্ট কি? অস্টিওব্লাস্ট হচ্ছে দে অলসো কল বোন বিল্ডিং সেল। ঠিক আছে, এটা হচ্ছে বোনকে বিল্ড করছে, বোন বিল্ডিং সেল। অস্টিওব্লাস্ট হচ্ছে কি না, বোন বিল্ডিং সেল। প্রডিউস নিউ বোন ফর্মিং সেলস আর সিক্রেটস বোথ অর্গানিক অ্যান্ড ইনঅর্গানিক কম্পোনেন্টস অফ বোন। অর্গানিক এবং ইনঅর্গানিক কম্পোনেন্টস গুলো আছে যেটা বোনের, সেটা হচ্ছে এইটার মধ্যে থেকে হচ্ছে। ঠিক আছে, অস্টিওব্লাস্ট বোনের সেলের মধ্যে থেকে ফর্ম হচ্ছে। অস্টিওক্লাস্ট কি? অস্টিওক্লাস্ট হচ্ছে দেয়ার ফাংশন ইজ রিঅ্যাবজর্পশন অফ বোন অর রিপেয়ার অ্যান্ড রিমডেলিং বোন। যখন কোনো বোনটা ভেঙে যাচ্ছে বা ক্ষতিগ্রস্ত হচ্ছে তখন সেটা রিপেয়ার করছে কি? ক্লাস্ট মানে ক্লাস্টার দিচ্ছে। দেখবে বাড়ি যখন তৈরি করে তখন প্লাস্টার দেয়। ঠিক আছে, বাড়ি যখন তৈরি করে তখন প্লাস্টার দেয়, সেইখান থেকে ক্লাসটা মনে রাখবে। তো অস্টিওক্লাস্ট হচ্ছে যখন বোনটা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারপরে রিমডেলিং হচ্ছে। ঠিক আছে, দে আর হিউজ সেল। এটা হচ্ছে যে প্রচুর, মানে সেলগুলো এগুলো প্রচুর থাকে। হ্যাঁ, দে আর ফাউন্ড ইন এন্ডোস্টিয়াম। এন্ডোস্টিয়ামে থাকছে, দে আর ফাউন্ড ইন এন্ডোস্টিয়াম। এরপর আসছি অস্টিওসাইট। অস্টিওসাইটটা কি? দে আর ম্যাচিওর বোন সেল দ্যাট নো লঙ্গার সিক্রেট ম্যাট্রিক্স। যেটা হচ্ছে ম্যাচিওর বোন সেল হয়ে যাচ্ছে। ঠিক আছে, এর থেকে আর বোন ম্যাট্রিক্সটা তৈরি হচ্ছে না। অস্টিওসাইট কি না, ম্যাচিওর একটা বোন সেল, যেটার থেকে হচ্ছে যে আর কোনো ম্যাট্রিক্স তৈরি হচ্ছে না। ঠিক আছে, অস্টিওজেনিক সেলস হচ্ছে, অস্টিওজেনিক সেল কি না, দে আর স্টেম সেল। আমরা যেটা স্টেম সেল বলি সেইটা হচ্ছে অস্টিওজেনিক সেলটা। হ্যাঁ, স্টেম সেল কি? স্টেম সেল থেকে কি তৈরি হচ্ছে? এনিওয়ান? স্টেম সেল থেকে কি তৈরি হচ্ছে? হ্যাঁ, বলেছিলাম এটা ব্লাড পড়ানোর সময়, তাই না? আচ্ছা, স্ট্রাকচার অফ একটা লং বোন, একটা লং বোনের নাম বলতে পারবে আমাদের বডির মধ্যে সব থেকে লং বোন কোনটা? ফিমোরাল নয়, ফিমার। ঠিক আছে, না হিউমারাস নয়, হিউমারাস নয়, ফিমার হচ্ছে সব থেকে লং বোন। তো এখানে হচ্ছে লং বোনের একটা স্ট্রাকচার আছে। ঠিক আছে, লং বোন যেটা, সেটা হচ্ছে ক্লাসিক স্ট্রাকচার যেটা হয় সেটা এরকম দেখতে হয়। ঠিক আছে, ওপরের দিকটা একটু মোটা আর নিচের দিকটা একটু মোটা আর মাঝটা সরু। ঠিক আছে, তো এটা হচ্ছে ক্লাসিক স্ট্রাকচার একটা লং বোনের। তো সেখান থেকে কি না, এই যে জায়গাটা, ওপরের যে মোটা জায়গাটা সেটাকে কি বলছে? এপিফাইসিস। ঠিক আছে, এপিফাইসিস বলছে ওপরেরটা। তারপরে যে জায়গাটা সরু জায়গাটার সাথে কানেক্টেড হচ্ছে সেটাকে কি বলছে? মেটাফাইসিস। ঠিক আছে, আর একদম মাঝের যে মিডিলের পোর্শনটা সরু জায়গা সেটাকে কি বলছে? ডায়াফাইসিস। ঠিক আছে, ডায়াফাইসিস বলছে। এবং নিচেরটাকে কি বলছে? এই যে দেখো, এখানেও মেটাফাইসিস আছে, এখানেও মেটাফাইসিস আছে, আর নিচেও এপিফাইসিস আছে। দুটো জায়গা, যে উপরের যে দুটো জায়গা, সেই দুটো জায়গা হচ্ছে এপিফাইসিস। মাঝের যে বোনটা যে স্ট্রাকচারটার সঙ্গে কানেক্ট করছে সেই জায়গাটা হচ্ছে মেটাফাইসিস। এবং মাঝের যে সরু একদম জায়গাটা, স্যাপ্ট যেটা, সেটা হচ্ছে ডায়াফাইসিস। ঠিক আছে, বোনের এটাই স্ট্রাকচার।
এপিফাইসিস, মেটাফাইসিস এবং ডায়াফাইসিস। ডায়াফাইসিস যে জায়গাটা, মাঝের যে জায়গাটা, ঠিক আছে, সেই জায়গাটায় কি থাকছে, কম্প্যাক্ট বোন থাকছে আর মেডুলারি ক্যাভিটি থাকছে। আর এপিফাইসিসের যে জায়গাটা, সেই জায়গাটায় কি থাকছে, স্পঞ্জি বোন থাকছে। এপিফাইসিসের জায়গায় কি থাকছে, স্পঞ্জি বোন থাকছে। ঠিক আছে, জাস্ট এটাই পড়াবো, তারপরে আজকে ছেড়ে দেবো। হ্যাঁ, ডায়াফাইসিস কি? ইট ইজ মেইন পার্ট অফ দ্য বোন ফাংশনাল ইউনিট, যেখানে অস্টিয়ান থাকে। ঠিক আছে, যেখানে অস্টিয়ান থাকে। ইউজুয়ালি ইট ইজ ফর্মড বাই বাই ডেন্স কানেকটিভ টিস্যু। এখানে হচ্ছে ডেন্স কানেকটিভ টিস্যু থাকছে, বোনটা পুরোটাই কানেকটিভ টিস্যু। তো কানেকটিভ টিস্যুরও তো আবার 4টে ভাগ ছিল, তো এখানে ডেন্স কানেকটিভ টিস্যু হচ্ছে ডায়াফাইসিসটা, মানে মাঝের জায়গাটা। ঠিক আছে, ইট ইজ অলসো কল্ড স্যাপ্ট অর বডি ইন হুইচ হার্ভেসিয়ান হার্ভার্সিয়ান সিস্টেম ইজ প্রেজেন্ট। এখানে কি না, হার্ভার্সিয়ান সিস্টেমটা প্রেজেন্ট থাকছে। হ্যাঁ, এরপর আসছি এপিফাইসিস। এপিফাইসিস কি? প্রক্সিমাল এন্ড ডিস্টাল এন্ড অফ বোন। প্রক্সিমাল এবং ডিস্টাল এন্ড অফ বোন। এপিফাইসিস হচ্ছে একদম সামনের দিকটা এবং পিছনের দিকটা। ঠিক আছে, প্রক্সিমাল এন্ড ডিস্টাল এন্ড অফ বোন। ফাংশনাল ইউনিট হচ্ছে ট্রাবেকিউলা। ট্রাবেকিউলা হচ্ছে এটার ফাংশনাল ইউনিট। ইট কন্টেন্স রেড বোন ম্যারো। রেড বোন ম্যারো থাকে এই জায়গাটার মধ্যে। রেড বোন ম্যারো থাকছে হোয়ার অল ব্লাড সেল আর ফর্ম। এই জায়গাটার মধ্যে সেলগুলো তৈরি হচ্ছে। ঠিক আছে, রেড বোন ম্যারো এখানটায় থাকছে, তাই এখান থেকে হচ্ছে যে আরবিসি, ডাব্লিউবিসি বা যা যা কিছু মানে ফরমেশন হচ্ছে এখান থেকে তৈরি হচ্ছে। ঠিক আছে, এরপর আসছি মেটাফাইসিস। মেটাফাইসিস কি? কোন জায়গাটা বলছি আমরা, যেখানটায় তোমার এপিফাইসিস এর এবং ডায়াফাইসিস এর মাঝের জায়গাটা। মেটাফাইসিস রিজিয়ন বিটুইন ডায়াফাইসিস এন্ড এপিফাইসিস। দ্য পার্ট অফ ডায়াফাইসিস ইন ইজ বোন ইজ কল্ড মেটাফাইসিস হুইচ আর নিয়ার দ্য এপিফাইসিস। is active growth of the bone occurs. Active growth of the bone occurs, এইখানেই হচ্ছে অ্যাক্টিভ গ্রোথ হচ্ছে বোনের। ঠিক আছে, মেটাফাইসিসের মধ্যে কি আসছে, অস্টিওমাইলাইটিস ইন চিলড্রেন। যদি মেটাফাইসিসের মোস্ট কমন সাইট হচ্ছে অস্টিওমাইলাইটিস ইন চিলড্রেন। দিস ইজ দ্য মোস্ট কমন সাইট অফ আচ্ছা, অস্টিওমাইলাইটিস যে রোগটা হয়, ঠিক আছে, অস্টিওমাইলাইটিস পরে পড়ছি, এখানেই থাকবে রোগের কন্ডিশনটা। তো এইটা হচ্ছে অস্টিওমাইলাইটিস যে চিলড্রেনের ক্ষেত্রে হয়, সেটার মোস্ট কমন হচ্ছে যে তোমার জায়গা হচ্ছে চিলড্রেনদের ক্ষেত্রে এই জায়গাটা। ঠিক আছে, ডায়াফাইসিস এবং এপিফাইসিসের মাঝের জায়গাটা। হ্যাঁ, এরপর আসছি পেরিঅস্টিয়াম। পেরিঅস্টিয়াম হচ্ছে আউটার ফাইব্রাস লেয়ার অফ ডেন্স ইরেগুলার কানেকটিভ টিস্যু। পেরিঅস্টিয়াম হচ্ছে আউটার ফাইব্রাস লেয়ার অফ ডেন্স ইরেগুলার কানেকটিভ টিস্যু। ইনার অস্টিওজেনিক লেয়ার, এটা হচ্ছে ইনার অস্টিওজেনিক লেয়ার। পেরিঅস্টিয়ামটা এখানে দেখায়নি কিন্তু দিয়েছে। হ্যাঁ, আউটার ফাইব্রাস লেয়ার অফ ডেন্স ইরেগুলার কানেকটিভ টিস্যু, আউটার যে লেয়ারটা সেটাকে বলছে। হ্যাঁ, ইনার অস্টিওজেনিক লেয়ার। ইনার অস্টিওজেনিক লেয়ারটাও এর মধ্যে আছে পেরিঅস্টিয়ামের মধ্যে। ইট ইনক্রিজেস থিকেন্স অফ দ্য বোন, নট ইন দ্য লেন্থ। থিকেন্স অফ দ্য বোন, এটা হচ্ছে যে তোমার থিকনেসটা বাড়াচ্ছে। ঠিক আছে, থিকনেসটা বাড়াচ্ছে পেরিঅস্টিয়ামটা। আর এটা কি হচ্ছে, দেয়ার আর টু লেয়ার্স, আউটার লেয়ার এবং ইনার লেয়ার। আউটার লেয়ার হচ্ছে যে ফাইব্রাস লেয়ার। ফাইব্রাস লেয়ার হচ্ছে আউটার লেয়ারটা, বাইরে ফাইব্রাস থাকছে। আর ইনার লেয়ারে কি হচ্ছে, অস্টিওব্লাস্ট থাকছে সেল এবং অস্টিওক্লাস্ট থাকছে। তো এখানে যে আমরা 4 প্রকারের সেল পেলাম, অস্টিওব্লাস্ট এবং অস্টিওক্লাস্ট থাকছে কি না, বোনের যে উইথটা বাড়াচ্ছে সেখানে ইনার লেয়ারটাই থাকছে অস্টিওব্লাস্ট এবং অস্টিওক্লাস্ট, আর বাইরে থাকছে ফাইব্রাস লেয়ার। ঠিক আছে, মনে থাকবে তো, বাইরে থাকছে ফাইব্রাস লেয়ার আর ভেতরে থাকছে অস্টিওব্লাস্ট এবং অস্টিওক্লাস্ট। মেডুলারি ম্যারো ক্যাভিটি। দ্য মেডুলারি ক্যাভিটি বা মেডুলা innermost part is the central cavity of the bone shaft. সেন্ট্রাল ক্যাভিটি বোন স্যাপ্টের মধ্যে হচ্ছে মেডুলারি ক্যাভিটি, ওয়ে রেড বোন ম্যারো আর ইয়েলো বোন ম্যারো অ্যাডিপোজ টিস্যু ইজ স্টোরেড। যেটা হচ্ছে রেড বোন ম্যারো যেখানে এবং ইয়েলো বোন ম্যারো আর অ্যাডিপোজ টিস্যু যেটা যেখানে স্টোর আছে। ঠিক আছে, হেন্স the medullary cavity is also known as marrow cavity.
মেডুলারি ক্যাভিটিটাকে কি বলা হচ্ছে? ম্যারো ক্যাভিটি বলা হচ্ছে, যেটাকে বোন ম্যারো বলছি অ্যাকচুয়ালি। এন্ডোস্টিয়াম কি? দ্য সিঙ্গেল লেয়ার অফ সেলস অ্যান্ড স্মল অ্যামাউন্টস অফ কানেকটিভ টিস্যু। এন্ডোস্টিয়ামটা কি বলা হচ্ছে? সিঙ্গেল লেয়ার অফ সেল এবং স্মল অ্যামাউন্টস অফ কানেকটিভ টিস্যুটাকেই এন্ডোস্টিয়াম বলা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, মাসকুলোস্কেলিটাল সিস্টেম পড়ানো স্টার্ট, আর কিন্তু আজকে পড়াবো না। সো আমি এটা বন্ধ করছি। আচ্ছা, বলে দিই তারপরে বন্ধ করে দেবো। কি বলে তোমাদের এই জিনিসটার নাম? রেকর্ডিংটা, হ্যাঁ। যাই হোক, তো তোমার 613 পেজ, ঠিক আছে? মোটামুটি বোন গুলোর নাম একটু পড়ে রাখো তো এখন থেকেই, ঠিক আছে? স্কাল বোন কটা আছে, কোন দিকে আছে, কোন সাইডে কোনটা স্কাল বোন, তারপর হাতের বোন গুলো, পায়ের বোন গুলো, পেলভিসের বোন এবং থোরাক্সের বোন, আর ভার্টিব্রা, এইগুলো পড়ে রাখো তো। মোটামুটি একটা পড়ে রাখো, তারপরে আমি তো পড়িয়েই দেবো। বোনটা কিন্তু পড়াতে আমার টাইম লাগবে, আমি আগে থেকেই বলে রাখছি, হ্যাঁ। না হলে বোনটা বুঝতে পারবে না। আমি পড়িয়ে চলে যেতে পারি, কিন্তু বোন যদি মানে সেরকম টাইম নিয়ে না পড়ানো হয়, তাহলে বোন কিন্তু বোঝা যাবে না, কারণ একটা একটু ভাস্ট আছে না।